আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশোনার মধ্যে আছেন। আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হন তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আপনি যদি বাংলাদেশের চাকরি প্রত্যাশী হন, নিশ্চয়ই আমরা বাংলাদেশের প্রেক্ষিতে কথা বলছি এবং আমরা বাংলাদেশের মানুষ, তাই না? এখন বাংলাদেশের চাকরির বাজার এতটা কঠিন, এতটা জটিল এবং সে রাস্তা এতটা দুর্গম যে একজন গ্র্যাজুয়েটের পক্ষে সেইখানে গিয়ে অসহায় মনে হতে পারে, নিজের অসহায়ত্ব প্রকাশ পেতে পারে। এখন যদি আপনি সেই কাতারে থাকেন, আপনার যদি একটা ভালো চাকরি প্রয়োজন হয় আপনার সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে, আপনার জীবিকা অর্জন করতে, তাহলে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। বিনা পরিশ্রমে, বিনা অধ্যবসায়ে বাংলাদেশে কোনো চাকরি পাওয়া সম্ভব নয়। বিশেষ করে আপনি যদি সেটা হয় সরকারি চাকরি, এবং সরকারি চাকরি বিভিন্ন গ্রেডের হয়ে থাকে, 20 থেকে শুরু করে নবম ষষ্ঠ গ্রেডের হয়ে থাকে। এই প্রত্যেকটা চাকরিতে অপরিমেয় আপনাকে পরিশ্রম করতে হয়। তো আপনার এই পরিশ্রমের কিছু দিক নির্দেশনা দিতে এবং সাধারণ জ্ঞানের ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে আমি শাহিন স্যার ইংলিশ মজা জবের স্টুডিওতে হাজির হয়ে গেলাম। আশা করি আপনি আমার সাথে থাকবেন। দেখেন, বাংলাদেশে আমি বলছিলাম যে আপনি যদি চাকরি পেতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। এবং পরিশ্রম কি নিয়ে করবেন? আপনি আসলে কি শারীরিক পরিশ্রম করবেন? হ্যাঁ, শারীরিক পরিশ্রম তো বটেই, সাথে মানসিক একটা তীব্র পরিশ্রম করতে হবে। এই মানসিক পরিশ্রম কি নিয়ে করবেন তার একটা বিষয় হচ্ছে পড়াশোনা, তাই না? আপনাকে নিশ্চয়ই জানেন যে চাকরি পেতে হলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইসিটি এই বিষয়গুলো সম্পর্কে জানতে হয়। তো সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো একজন চাকরি প্রত্যাশীর অবশ্যই জানা দরকার, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাংলাদেশের নদ নদী। এই বাংলাদেশের নদ নদী থেকে আমি গতদিন একটা ক্লাস নিয়েছি। যারা বাংলাদেশের নদ নদীর প্রথম ক্লাসটা মিস করেছেন অথবা দেখেননি, তারা আমাদের প্রিভিয়াস ভিডিওতে গিয়ে, আমাদের এই ইংলিশ মজা জব পেজেই আছে, সেখানে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওটা দেখার পরে এই ক্লাসটা দেখতে আপনার অনেক সহজ হবে এবং সুবিধা হবে। তো যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের বুঝতেই পারছেন আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, বাংলাদেশের নদ নদী থেকে শাখা নদী এবং উপনদী, এই বিষয়ে আমরা কথা বলবো। এবং শাখা নদী, উপনদী নিয়ে যত ধরনের প্রশ্ন হয়, যত ধরনের ভুল হয়, যত জায়গায় ভুল হয়, সে জায়গাগুলো ইনশাল্লাহ আমরা দেখব। যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আপনারা অনেকেই আমাদের কমেন্ট করেন, ইনবক্স করেন যে আমরা জবের যে ব্যাচ সেটা কবে শুরু করব। তো আপনাদের সুসংবাদ দিতে চাই, ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা চেষ্টা করছি জবের একটা ব্যাচ চালু করার জন্য। এবং সেখানে আপনার 16 থেকে 10ম গ্রেড, 11 গ্রেড সকল ধরনের চাকরির প্রস্তুতি ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এছাড়া যারা বিসিএস পরীক্ষা দিতে চান, যাদের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া, তাদেরও আসলে হতাশ বা নিরাশ হওয়ার কিছু নেই। আমরা আমাদের এই কোর্সে বাংলাদেশের প্রায় সকল চাকরির পরীক্ষাই আমরা কাভার করব। আপনার এই কোর্সটা করার মাধ্যমে আপনি বাংলাদেশে 16 থেকে শুরু করে যত গ্রেডের চাকরির পরীক্ষা হয় সব গ্রেডে আপনি নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারবেন ইনশাল্লাহ এই কোর্স শেষে। তো যারা এই মুহূর্তে আছেন এবং তারা নিশ্চয়ই সেই কোর্সে যুক্ত হয়ে যাবেন, এবং যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী আছে, আপনাদের বন্ধু বান্ধব আছে, তাদেরকেও ইনভাইট করবেন আমরা যখন ব্যাচটা চালু করব তখন। তাহলে আমরা শুরু করি বাংলাদেশের নদ নদীর, শাখা নদী এবং উপনদী এই টপিকটা নিয়ে। আমি গত ক্লাসে নদী কি, শাখা নদী কি, উপনদী কি বলেছিলাম। তারপরেও আজকে যারা নতুন জয়েন করেছেন এই ক্লাসে, তাদের সুবিধার্থে আমি আরেকবার একটু সংক্ষেপে বলে দিতে চাই যে শাখা নদী আর উপনদী কি জিনিস। এই ব্যাপারটা আপনার অবশ্যই জানা থাকা উচিত, জানা থাকা প্রয়োজন যে শাখা নদী কাকে বলে আর উপনদী কাকে বলে। এখন শাখা নদী আর উপনদী খুব সহজে সংক্ষেপে বুঝতে গেলে আমাদের তিনটা বিষয় আমরা নিব। আমরা সেই তিনটা বিষয় কি কি? আমরা একটাকে বলবো উপনদী, আরেকটা আমাদের বিষয় থাকবে মূল বা বড় নদী, এবং আমরা শেষে আরেকটা বিষয় নেব যেটা হচ্ছে শাখা নদী।
শাখা নদী। এই তিনটা বিষয় আমরা এবার বোর্ডে একটু খুবই সংক্ষেপে দেখব। প্রথমে আমরা শাখা নদী উপনদী বুঝতে গেলে আমাদের মূল নদী আসলে কি জিনিস বা বড় নদী কি এটা বোঝা উচিত। নদী হচ্ছে উঁচু কোনো জায়গা থেকে, পার্বত্য অঞ্চল থেকে, পর্বত থেকে, পাহাড় থেকে, এই জায়গা থেকে পানির ধারা নিচের দিকে প্রবাহিত হয়ে যখন কোনো বড় জলধারা বা সমুদ্র অথবা হ্রদে মিশে তাকে নদী বলে, এটা আমরা জানি। তো মনে করেন যে উপরের দিকে, এটা আমার বোর্ডের, এটা হচ্ছে উপরের দিকে, এখানে একটা নদী প্রবাহিত হয়েছে, এটার নাম আমরা দিলাম মূল নদী। আমি জাস্ট সোজা করে আঁকালাম, এইটা হচ্ছে আমাদের মূল নদী, ঠিক আছে, এটার নাম মূল নদী। এইবার আমরা আরেকটা নদী আঁকাবো, যে নদীটা উপর দিক থেকে, উঁচুর দিক থেকে নিচুতে এই মূল নদীতে এসে মিলিত হয়, এই মূল নদীতে তার পানি প্রবাহিত হয়, এটা একটা নদী। তো এইটা হচ্ছে আসলে কি শাখা নদী, এইটার নাম হচ্ছে শাখা নদী। এবার আমরা উপনদী, সরি ওইটা হচ্ছে উপনদী। এবার আমরা দেখব শাখা নদী। এই মূল নদী থেকে পানি প্রবাহিত হতে হতে হঠাৎ একটা ফাটল বা দুর্বল জায়গা দিয়ে যখন কোনো নদী নতুনভাবে মূল নদী বা বড় নদী থেকে নতুনভাবে নিচের দিকে মূল প্রবাহ থেকে আলাদা হয়ে নিচের দিকে প্রবাহিত হয়, নিচের দিকে মানে নিম্নভূমির দিকে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় শাখা নদী। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। শাখা নদী আর উপনদী কি? তাহলে আমরা যখন একটা মূল নদী আছে আমাদের, ধরেন এটা পদ্মা নদী, মূল বা বড় নদী, এই নদীতে, এই নদীটার নাম আমরা দিলাম হচ্ছে মহানন্দা। সেদিনও বলেছিলাম এটার নাম দিলাম আমরা মহানন্দা। এই মহানন্দা নদীর পানি যেহেতু এই নদীতে পড়ছে, আমরা এই নদীটার নাম দেব পদ্মা। আমরা এই নদীটার নাম দেব পদ্মা নদী। এইটা, এই মহানন্দা নদীর পানি যখন পদ্মা নদীতে পড়ছে তখন মহানন্দা নদী হচ্ছে পদ্মার উপনদী, আর এই নদীটার আমরা নাম দেব হচ্ছে মধুমতি। মধুমতি, এইটা হচ্ছে মধুমতি। তো মধুমতির পানি কোত্থেকে আসছে? বড় নদী পদ্মা নদী থেকে মধুমতি নদীর জন্ম হয়েছে, এই জন্য মধুমতি নদী হচ্ছে পদ্মার শাখা নদী। এতটুকু বুঝলেই চলবে। আর যারা এতটুকু বুঝতে পারছেন না, আগের ক্লাসটা একটু দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। এবার আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু নদীর শাখা নদী এবং উপনদী পড়ব। এখন বাংলাদেশে দেখেন, আমি বললাম বিভিন্ন জরিপ অনুযায়ী 700 থেকে শুরু করে 1400+ নদী আছে। তো এবার আপনি কি এই সকল নদীর শাখা বা প্রশাখা বা উপনদী পড়বেন, বা এগুলো সব কি পরীক্ষায় আসবে, সব কি দরকার? না, আমাদের বাংলাদেশের প্রধান যে নদীগুলো, যেমন পদ্মা, যেমন ব্রহ্মপুত্র, যেমন যমুনা, এই কয়টা, কর্ণফুলী, এই কয়টা নদীর শাখা নদী বা উপনদী পরীক্ষায় আসে। আপনাদের হাতে যদি প্রিভিয়াস কোশ্চেন থাকে তাহলে একটু খুলে দেখবেন যে শাখা নদী উপনদী থেকে এই কয়েকটা নদী থেকেই বারবার ঘুরে ফিরে প্রশ্ন এসেছে। তো আমরা এই বড় কয়েকটা নদীর শাখা নদী এবং উপনদী পড়ব। আমরা প্রথমেই পড়ব পদ্মা নদীর শাখা নদী এবং উপনদী। আমি একটা ফাঁকা ম্যাপ রেখেছি, যেভাবে গত ক্লাসে বুঝিয়েছিলাম ইনশাল্লাহ সেভাবে বোঝাবো। তো এইখানে আমরা প্রথমে পদ্মা নদী আঁকিয়ে নেব। এইটা মনে করেন পদ্মা নদী এবং এই পর্যন্ত এসে শেষ। পদ্মা নদীর উৎপত্তি বলেছিলাম হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতের উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলো হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করেছে এবং বাংলাদেশে প্রবেশ করার পরে রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, পাবনা, এরকম ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এরকম 12টি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পদ্মা চাঁদপুরে মেঘনার সঙ্গে মিলিত হয়েছে। তো পদ্মা এই যে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে চাঁদপুর পর্যন্ত 341 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদীর খেতাব অর্জন করেছে। এখন এই পদ্মা নদীর অনেকগুলো শাখা এবং উপনদী আছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো একটু দেখে নিব। শাখা নদী আর উপনদী কি আমি একটু আগেই বলেছি। এবার প্রথমে আমরা উপনদীগুলো দেখে নিব। পদ্মা নদীর উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর, ট্যাঙ্গন, মহানন্দা, পাগলা, কুলিক, আরো আছে।
আরও আছে আমাদের এর চেয়ে বেশি আর দরকার নেই। আমরা একটু খেয়াল করি, পুনর্ভবা, নাগর, ট্যাঙ্গন, মহানন্দা, পাগলা এবং কুলিক। এই পাগলাও কিন্তু একটা নদীর নাম। এবং মজার ব্যাপার হচ্ছে এই নদীগুলো আমি একটু আরেকবার একটু খেয়াল করেন, আমাদের ম্যাপের উপরে সবসময় উত্তর দিক হয়, নিচে দক্ষিণ দিক হয়, এইটা হয় পূর্ব দিকে আর ওইটা হয় পশ্চিম দিকে। দেখেন তো বাংলাদেশে বঙ্গোপসাগর বাংলাদেশের ঠিক কোন পাশে অবস্থিত? বঙ্গোপসাগর এই যে এখানে, এইটা হচ্ছে বঙ্গোপসাগর, বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত, তাই না? বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে, আর হিমালয় পর্বত বাংলাদেশের উত্তর পশ্চিমের দিকে অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের উত্তরের দিকে পশ্চিমের দিকে উঁচু পাহাড় পর্বত আছে। তাহলে দেখেন তো এই নদীগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? অধিকাংশ নদী উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হবে। আমাদের পদ্মা নদী উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম কর্নার থেকে দক্ষিণ পূর্ব কর্নারের দিকে অনেকটা কোনাকুনি ভাবে গমন করেছে। এবার পদ্মার যে উপনদীগুলো আছে সেগুলো অবস্থান অবশ্যই এদের উৎসস্থান উপরের দিকে। এই উপরের দিকে প্রত্যেকটা নদী সোজা, মোটামুটি সোজা দক্ষিণে নেমে এসে পদ্মার সঙ্গে এভাবে মিলিত হয়েছে, ঠিক আছে? তাহলে পদ্মার উপনদীগুলো কোন দিকে? উপরের দিকে। দেখেন তো পদ্মা নদীর উপরের দিকে বাংলাদেশের কোন জেলাগুলো আছে? রাজশাহী এবং রংপুর বিভাগ আছে। তাহলে রাজশাহী এবং রংপুর বিভাগ যদি থাকে তাহলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া এই অঞ্চল দিয়েই এই নদীগুলো প্রবাহিত হবে, তাই না? তো আমি বলছিলাম পাগলা এটাও কিন্তু একটা নদীর নাম। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ যে আছে, এই সোনা মসজিদ থেকে একটু দূরেই অবস্থিত পাগলা। এটা বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদী ওই অঞ্চলে। তো এরকম মহানন্দা নদীও কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত, তারপরে কুলিক ওই অঞ্চল দিয়ে প্রবাহিত, পুনর্ভবা, নাগর এই সবগুলোই উত্তর অঞ্চল থেকে নিচে নেমে এসে দক্ষিণে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। তাহলে এই নদীগুলো, এখানে আমি 6টা নদীর নাম লিখেছি, পুনর্ভবা, নাগর, ট্যাঙ্গন, মহানন্দা, পাগলা এবং কুলিক। এই 6টা নদীর পানি উপর দিক থেকে নেমে এসে পদ্মার মধ্যে প্রবাহিত হয়েছে বলে এই 6টা নদীকে আমরা বলবো পদ্মার তারা উপনদী, ঠিক আছে? তাহলে আমরা আরেকটু ভালো করে দেখি ব্যাপারটা। মনে করেন এই জায়গাটা থেকে আমরা একটু বড় পরিসরের জায়গা নিই। মনে করেন এইটা হচ্ছে পদ্মা নদী, এটা বড় করে দিলাম, এইটা হচ্ছে পদ্মা নদী, ওকে? এটা হচ্ছে পদ্মা নদী, এটার নাম তাহলে আমরা দিলাম পদ্মা নদী। এবার পদ্মা নদীর আমরা প্রথমেই কি দেখব? পদ্মা নদীর আমরা প্রথমেই দেখব উপনদী। তাহলে আমরা ওইখানে 6টা উপনদী দেখলাম, জাস্ট এই 6টা উপনদী মনে করেন এই 6টা, আমরা জাস্ট ফ্ল্যাট একটা দাগ দিয়ে দিব 1। তারপরে হচ্ছে এইটার আমরা নাম দিয়ে দিব, এইটার নাম দিব হচ্ছে আমরা মহানন্দা, মহানন্দা। আমরা আরেকটা নদীর নাম লিখব, তার নাম হচ্ছে পুনর্ভবা, এইটা হচ্ছে তাহলে হবে পুনর্ভবা। তারপরে হবে পাগলা, হ্যাঁ পাগলা, এইটা হবে পাগলা। এইভাবে আমরা প্রত্যেকটা নদী আঁকিয়ে আঁকিয়ে আপনারা খাতায় এভাবে এঁকে মুখস্থ করবেন। তাহলে সবগুলো আঁকাতে গেলে অনেক সময়ের দরকার। আমি জাস্ট আপনাকে এই জন্যই দেখাই দিলাম যে এইখানে আমরা পদ্মা নদী আঁকাবো। আমরা খাতায় যেটা করব, এইভাবে পদ্মা নদী আঁকিয়ে নিব, পদ্মা নদী। তারপরে উপরের দিক থেকে 6টা দাগ দেব, 1 2 3 4 5 6। এবার এই 6টা নদী বাংলাদেশের মধ্যে থাকলোই কি না আমি যখন প্র্যাকটিস করছি হবে সেটা খুব বড় বিষয় নয়। আমার বড় বিষয় হচ্ছে যে এই 6টা নদী উপরের দিক থেকে এসে পদ্মার মধ্যে মিলিত হয়েছে। এই 6টার আমরা আলাদা আলাদা খাতায় নাম লিখে নিব, ঠিক আছে? পুনর্ভবা, নাগর, ট্যাঙ্গন, মহানন্দা, কুলিক, এইভাবে 6টার নাম লিখে নিব এবং লিখবো এগুলো হচ্ছে পদ্মার
উপনদী। এবার নিচের দিকে দেখেন পদ্মার যতগুলো শাখা নদী আছে, পদ্মার যতগুলো শাখা নদী আছে সেই শাখা নদীগুলো পদ্মা থেকে সোজা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। কারণ উত্তর দিকে তো উপরে, তাই না? এই পানি তো উপরের দিকে যাইতে পারবে না, পানি অলওয়েজ নিচের দিকে নামবে। এই জন্যে পদ্মার যত শাখা নদী আছে সেইগুলো এই পদ্মা থেকে সব নিচের দিকে নেমে এসেছে এইভাবে। ঠিক আছে, আমরা খাতায় জাস্ট এইভাবে নিচের দিকে না দাগ টেনে এক একটা নাম লিখে নিব। আমরা লিখবো গড়াই, আমরা লিখবো মধুমতি, আমরা লিখবো আড়িয়াল খা, গড়াই, মধুমতি, আড়িয়াল খা, ভৈরব, তারপরে হচ্ছে কপোতাক্ষ। এরকম দেখেন গড়াই, মধুমতি, ইছামতি, মাথাভাঙ্গা, আড়িয়াল খা, ভৈরব, কপোতাক্ষ, কুমার। এছাড়া আরো দু চারটা আছে, আমাদের অত দরকার নেই, এই কয়টা জানলেই চলবে। একটু খেয়াল করেন, আপনি ঘাবড়াবেন না যে এতগুলো শাখা নদী উপনদী কিভাবে মনে রাখবো। আপনি মূলত পদ্মা এবং যমুনা এই দুইটা নদীর উপনদী শাখা নদী ভালো করে মুখস্থ করলেই হয়ে যায়। আমরা নিরাপত্তার খাতিরে মেঘনা এবং কর্ণফুলী এবং ব্রহ্মপুত্র এগুলো দেখব। ঠিক আছে, সুতরাং পদ্মার শাখা নদী উপনদী একটু বেশি, তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। দেখেন আপনাকে এভাবেও প্রশ্ন করতে পারে বাংলাদেশের নদীগুলোর মধ্যে কোন নদীর শাখা নদী উপনদী সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারিফুল ইসলাম লিখেছেন যে মানিকগঞ্জ থেকে আছেন তিনি আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ তারিফুল ইসলাম। আশা করি এভাবে আমাদের সাথে থাকবেন, এবং সাথে শুধু থাকলেই হবে না, আমাদের ক্লাসের পড়াগুলো পড়ে একটা ভালো চাকরি অর্জন করতে হবে। সেটাই আপনি যখন একজন ভালো চাকরি পাবেন, আপনি যখন জীবনে প্রতিষ্ঠিত হবেন, সেটাই হবে আমাদের এই পরিশ্রমের সার্থকতা। তাহলে আমরা আবার ফিরে যাই। এখন দেখেন, এইবার অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে স্যার কিছু ছন্দ দিয়ে দিলে ভালো হতো না, কিছু টেকনিক দিয়ে দিলে ভালো হতো না, কিভাবে এই শাখা নদী উপনদীগুলো মনে রাখবো। হ্যাঁ, কিছু ছন্দ, কিছু টেকনিক দিয়ে আপনি চাইলে মনে রাখতেই পারেন। তো আমি ছন্দ এবং টেকনিকে খুব বেশি বিশ্বাস করি না, কারণ হচ্ছে সাধারণ জ্ঞানের এত টপিক আছে যে এই প্রত্যেকটা টপিকেই আপনি ছন্দ যদি তৈরি করতে চান, তাহলে ছন্দ নিয়ে আপনার একটা নতুন বই তৈরি হবে, এবং ওই ছন্দগুলো মনে রাখার জন্য আবার নতুন করে ছন্দ তৈরি করতে হবে। তো কিছু কিছু জায়গায় আপনি অবশ্যই ছন্দ তৈরি করবেন, টেকনিক তৈরি করবেন। এই জায়গাতে আমি চাইলে আপনাকে কিছু ছন্দ টেকনিক তৈরি করে দিতে পারতাম, কিন্তু আমি তৈরি করে দেওয়ার টেকনিক আপনার খুব বেশি দিন মনে থাকবে না। আপনি কি করবেন, আপনি এই নামগুলো আপনার সাথে আছে, কাছে আছে, এই নামের প্রথম অক্ষরগুলো দিয়ে আপনি প্রত্যেকটা দিয়ে একটু মেলানোর চেষ্টা করবেন, কোনটা দিয়ে সুন্দর একটা টেকনিক তৈরি হচ্ছে, ছন্দ তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপরে আপনি যেটা তৈরি করবেন এইটা কিয়ামতের দিনও আপনি ভুলবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি আমার স্টুডেন্ট লাইফে যেগুলো আমি নিজে তৈরি করেছিলাম সেগুলো আমার এখনো মনে আছে, আর যেগুলো অন্য তৈরি করা, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, মুখস্থ করে রেখেছিলাম, আল্লাহর ওয়াস্তে একটাও মনে নাই এখন। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা জায়গায় যদি আপনি নিজে নিজে কোনো টেকনিক তৈরি করতে পারেন, বের করতে পারেন, সেইটা আপনার আজীবনে কখনো ভুল হবে না, খুব দ্রুত সেটা পরীক্ষার হলে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আমার পরামর্শ, আপনি এই নামগুলোর প্রথম অক্ষর নিয়ে মেলাবেন। ঠিক আছে, এতে আপনার বুদ্ধিরও একটা পরীক্ষা হয়ে যাবে, আপনার একটা মগজ ধোলাই হবে, সাথে সাথে মনেও থাকবে। ঠিক আছে, তাহলে আমরা পদ্মার শাখা নদী আর উপনদী কি পড়লাম? পদ্মার এই উপনদী হচ্ছে এই 6টা উপনদী পড়লেই আপনার হবে, আর পদ্মা শাখা নদী আমি এইখানে যেগুলো রেখেছি এগুলো পড়লেই হবে, এর বাইরে বেশি আসবে না। সবচেয়ে বেশি আসে কোনগুলো আমি একটু দাগিয়ে দিতে হবে তারপর আপনাকে। গড়াই অনেক বেশি আসে, মধুমতি আসে, ইছামতি আসে, মাথাভাঙ্গা আসে, আড়িয়াল খা আসে। আচ্ছা, এখানে আসলে কমানোর কিছু নাই, প্রত্যেকটা জায়গা থেকেই আসে, সুতরাং সবগুলোই পড়বেন। হ্যাঁ, সবগুলোই পড়বেন। এবার আমরা যাব আরেকটা নদীতে। আচ্ছা, আলমগীর হোসেন বলছেন যে পদ্মা নদীর দৈর্ঘ্য কত? পদ্মা নদীর দৈর্ঘ্য একটু লিখে দিই, পদ্মা নদীর দৈর্ঘ্য, পদ্মা নদীর দৈর্ঘ্য হচ্ছে 341 কিলোমিটার। এটা বাংলাদেশের কি দীর্ঘ
তম নদী। একটা জিনিস কনফিউজড হবেন, কিন্তু কনফিউজড হওয়া যাবে না। দেখেন, আমি গত ক্লাসে বলেছি, আজকে বলছি, বাংলাদেশের যদি বলে যে দীর্ঘতম নদী কোনটি, তাহলে অবশ্যই পদ্মা। আবার যদি বলে বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম কে করেছে, তাহলে অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। কারণ দুই ধরনের প্রশ্ন, সূক্ষ্ম পার্থক্য। পদ্মা নদীর দৈর্ঘ্য 341 কিলোমিটার। এটা হচ্ছে এই জায়গায় একটু খেয়াল করেন, আমি এটা একটু মুছে দিই। এটা পদ্মা নদী ছিল। এই যে এইখানে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এখানে চাঁদপুর পর্যন্ত পদ্মা নদীর দৈর্ঘ্য হচ্ছে এই 341 কিলোমিটার। ঠিক আছে, উৎপত্তি স্থল থেকে নয়, এটা মানে গাঙ্গোত্রী হিমবাহ থেকে নয়। কিন্তু যখন ব্রহ্মপুত্রের কথা জিজ্ঞেস করা হচ্ছে, তখন ব্রহ্মপুত্র উৎপত্তি স্থল তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর থেকে শুরু করে বাংলাদেশের ভৈরব বাজার পর্যন্ত, মেঘনায় যেখানে মিলিত হয়েছে ওই পর্যন্ত সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে ব্রহ্মপুত্র। এবং বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নদী হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র মানে হাজার হাজার বছরের পুরাতন নদী। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় ভুল করব না। আরেকটা কথা, যদি আপনাকে বলে যে বাংলাদেশের প্রশস্ততম এবং গভীরতম নদী কোনটি, আমি এই তিনটা পয়েন্ট আপনাকে একটু লিখে দিই, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। নাম্বার এক হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী, এইটা একটা প্রশ্ন। নাম্বার 2, বাংলাদেশের গভীরতম অথবা যদি বলে প্রশস্ততম নদী, এইটার অ্যান্সার আমরা বলবো পদ্মা, আর এইটার অ্যান্সার আমরা বলবো মেঘনা। ঠিক আছে, আর একটা প্রশ্ন আমরা কি বললাম, বাংলাদেশের নদীগুলোর মধ্যে দীর্ঘতম পথ পাড়ি দিয়েছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদ, এটাকে আমরা বলি নদ, ব্রহ্মপুত্র নদ। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার কিনা? বাংলাদেশের যদি বলে প্রশস্ততম এবং গভীরতম, মানে প্রশস্ততায় এবং গভীরতায় কিন্তু মেঘনা। হ্যাঁ, অথবা যদি বলে বাংলাদেশের বৃহত্তম নদী, যদি কথা বলে বাংলাদেশের বৃহত্তম নদী, তাও হবে অ্যান্সার মেঘনা। আর দীর্ঘতম বললে পদ্মা, আর দীর্ঘতম পথ পাড়ি দিয়েছে ব্রহ্মপুত্র। আশা করি বুঝতে পেরেছেন। আমরা ব্রহ্মপুত্রের কিছু শাখা নদী উপনদী দেখে নিব। বলেছিলাম ব্রহ্মপুত্র বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নদী, বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ পাড়ি দিয়েছে। এবার ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল থেকে শুরু করে আমরা কিছু শাখা নদী উপনদী দেখব। ব্রহ্মপুত্র বলেছিলাম, ধরেন যে এইখানে তিব্বতের মানস সরোবর এখান থেকে উৎপন্ন হয়ে চীন, তিব্বত, ভারতের 7 সিস্টার্স হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করার পরে এই জামালপুর, ময়মনসিংহ দিয়ে একটু বেঁকে গিয়ে এইখানে ভৈরব বাজারে কালনী নদীর সঙ্গে মিলিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে সে মানে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এইবার এইটার ব্রহ্মপুত্র এই নদীর কিছু আমরা শাখা নদী এবং উপনদী দেখে নেব। তাহলে উপনদী অলওয়েজ উপর থেকে আসবে। ব্রহ্মপুত্রের দুইটা উপনদী, একটা হচ্ছে তিস্তা, আরেকটা হচ্ছে ধরলা। ঠিক আছে, এইটা হচ্ছে তিস্তা আর এইটা হচ্ছে ধরলা। এই দুইটা হচ্ছে ব্রহ্মপুত্রের
উপনদী, মানে এই দুইটা অন্য দিক থেকে এসে তার পানি ব্রহ্মপুত্রতে পতিত হয়েছে বা ঢেলে দিয়েছে। আর ব্রহ্মপুত্রের শাখা নদী, একটু ভালো করে খেয়াল করেন, ব্রহ্মপুত্রের উপনদীর চেয়ে শাখা নদী বেশি গুরুত্বপূর্ণ। যমুনা, ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদীর নাম হচ্ছে যমুনা নদী। ওকে, যমুনা নদী। দেখেন আমি গত ক্লাসে বলেছিলাম যমুনা নদী এখানে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে, এখানে পদ্মাকেও একটু আঁকাই দিই, এইখানে ছিল পদ্মা। ওকে, এই মাঝখানের এই নীলটা হচ্ছে আমাদের যমুনা নদী। এবার এই যমুনা নদী যখন 1787 সালে একটা ভূমিকম্প হয়, তখন এই ব্রহ্মপুত্র নদের প্রবাহ পরিবর্তন হয়ে যমুনা নদীর সৃষ্টি হয়, এবং যমুনা নদী আদতে ব্রহ্মপুত্রের একটা শাখা নদী। শাখা মানে কি ডাল, ব্রহ্মপুত্র থেকেই জন্ম হয়েছে যমুনা নদীর। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটি, তখন অ্যান্সার হবে যমুনা। কারণ ব্রহ্মপুত্রের নিজের বডির চেয়ে যমুনার বডি আকার আয়তনে অনেক বড়। ঠিক আছে, তো এই হচ্ছে যমুনা নদী, ব্রহ্মপুত্রের একটা শাখা নদী। আরেকটা নদী ব্রহ্মপুত্রের শাখা নদী, সেটার নাম হচ্ছে শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা এই দিকে উৎপন্ন হয়ে নারায়ণগঞ্জের এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে, এইটার নাম হচ্ছে শীতলক্ষ্যা। এই নদীটার নাম হচ্ছে শীতলক্ষ্যা, এইটাও ব্রহ্মপুত্রের একটা শাখা নদী। আরেকটা নদী হচ্ছে বংশী নদী, আরেকটা ব্রহ্মপুত্রের অপর আরেক শাখা নদীর নাম হচ্ছে বংশী নদী। ঠিক আছে, এইটা হচ্ছে বংশী নদী। এই বংশী নদী, যমুনা নদী আর শীতলক্ষ্যা, এই তিনটা পড়লেই চলবে। খেয়াল করেন, ব্রহ্মপুত্রের উপনদী তিস্তা এবং ধরলা, কারণ এই তিস্তা ধরলার পানি ব্রহ্মপুত্রে গিয়ে পতিত হয়েছে। আর যমুনা, শীতলক্ষ্যা, বংশী, এই তিনটা নদীর জন্ম হয়েছে ব্রহ্মপুত্রের পেট থেকে। ঠিক আছে, এই জন্য এরা শাখা নদী। এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে বংশী নদীর শাখা নদী হচ্ছে তুরাগ নদী। এই তথ্যটা একটু খেয়াল করতে হবে। এই যে কালো বংশী নদী, এইটার আরেকটা শাখা নদীর নাম হচ্ছে, এইটা মনে করেন তুরাগ নদী। ওকে, তুরাগ নদী ঢাকার টঙ্গীতে, গাজীপুরের টঙ্গীর ওই অঞ্চল দিয়ে প্রবাহিত। এই তুরাগ নদী অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা জিজ্ঞেস করবে যে তুরাগ নদী কোন নদীর শাখা নদী। একটু খেয়াল করেন, ব্রহ্মপুত্রের শাখা বংশী, বংশীর শাখা হচ্ছে তুরাগ। তো ব্রহ্মপুত্রের সঙ্গে মানুষ হিসেবে যদি আমরা ধরি একটা, এগুলো হচ্ছে জীবন্ত সত্তা, তাহলে এই তুরাগের সঙ্গে ব্রহ্মপুত্রের সম্পর্ক কি? ব্রহ্মপুত্র হচ্ছে মা, যদিও পুত্র, কিন্তু আসলে সে মা। নদ আর নদীর মধ্যে পার্থক্য কি গত ক্লাসে বলেছি, আজকে আর বলছি না। এবার ব্রহ্মপুত্রের মেয়ে হচ্ছে বংশী, আর বংশীর মেয়ে হচ্ছে তুরাগ। ঠিক আছে, তার মানে তুরাগ হচ্ছে এই ব্রহ্মপুত্রের নাতি বা নাতনি, যেভাবে বলেন, অথবা উল্টোভাবে বললে তুরাগের সঙ্গে ব্রহ্মপুত্রের সঙ্গে হচ্ছে সম্পর্ক হচ্ছে ব্রহ্মপুত্র তুরাগের নানি। ঠিক আছে, এইভাবে চাইলে মনে রাখতে পারেন। আমরা এই জায়গাটাতে আমাদের আবার আসতে হবে যখন আমরা যমুনা পড়বো। তাহলে ব্রহ্মপুত্র এখানেই এতটুকু পড়লেই চলবে। আমরা এবার যমুনাতে যাব। আমার যমুনার জল দেখতে ভালো, কি যেন একটা গান আছে না, স্নান করিতে লাগে ভালো, যমুনার জল দেখতে কালো। যাই হোক, তো এবার আমরা যমুনার শাখা নদী এবং উপনদীগুলো দেখে নিব। অবাক হওয়ার কিছু নাই, একটু খেয়াল করি। তিস্তা, ধরলা, এই দুইটা আমি ব্রহ্মপুত্রের উপনদী বলেছি, আবার এখানে যমুনারও কি বলছি, উপনদী বলছি। একটু খেয়াল করেন, তিস্তা, ধরলা, এই দুইটা নদী আমি বলেছিলাম যে এইটা আমরা আগে স্লাইডে গিয়ে দেখে আসি, ব্রহ্মপুত্রের উপনদী। আবার এখানে বলছি তিস্তা, ধরলা, যমুনার উপনদী। একটু আগেই বলেছিলাম যে যমুনার জন্ম ব্রহ্মপুত্র থেকেই, যমুনা ব্রহ্মপুত্রের সবচেয়ে বড় শাখা নদী। তাই যেটা ব্রহ্মপুত্রের উপনদী, সেটা যদি কেউ বলে যে এটা যমুনার উপনদী, তাহলে একই কথা, ভুল হবে না। ওকে, এর সাথে আরো দুইটা আমরা নদী যোগ করব, আত্রাই এবং করতোয়া। তাহলে আমরা একটু আগে দেখলাম যে যমুনা নদীর অবস্থান কোন দিকে জানো, এইখানে থেকে সোজা নিচের দিকে, সোজা নিচের দিকে। আমরা একটু অনেক মোটা করে দেবো এটাকে। এইটা হচ্ছে যমুনা নদী। ঠিক আছে, এইটা যমুনা নদী। এরপরে যমুনা নদী উপনদী, মানে যে নদীর পানিগুলো যমুনা নদীর মধ্যে এসে প্রবাহিত হয়েছে, একটা হচ্ছে তিস্তা, আরেকটা হচ্ছে ধরলা, আরেকটা এদিক থেকে এসেছে করতোয়া,
আর একটা নদী এসেছে যার নাম আত্রাই। আমরা একটু মার্ক করে দিই, এটা তিস্তা, এটা ধরলা, এটা আত্রাই, এটা করতোয়া। এখন আবার ভাইবেন না যে সব নদীগুলো ওদিক থেকে আসছে, মানে নদী তো আঁকা ভাঁকা হয়ে আসবে, আমি জাস্ট সোজাসুজি আপনাকে দেখাচ্ছি। তো এই 4টা নদী মূলত যমুনার প্রধান উপনদী। এই নদীগুলো উত্তরের উঁচু অঞ্চল থেকে এসে যমুনায় পতিত হয়েছে। এবার এখান থেকে এই যমুনার উপনদী থেকে আরো এক্সট্রা কিছু প্রশ্ন আপনাকে করবে, আপনাকে বলবে যে চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই। এটা কোন কার মধ্যে দিয়ে? চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত। হ্যাঁ, প্রবাহিত আর লিখলাম না, এইটা আত্রাই নদী চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সে আত্রাই নদী কিন্তু ভারতে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশে ঢুকেছে, আবার ভারতে ঢুকেছে, আবার বাংলাদেশে ঢুকেছে। এই হচ্ছে আত্রাই নদী চলন বিলের মধ্যে দিয়ে এসে যমুনার সঙ্গে মিলিত হয়েছে। আবার করতোয়া হচ্ছে যমুনার যতগুলো উপনদী আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে করতোয়া নদী, যেটা বগুড়ার মহাস্থানগড়ের পাশ দিয়ে প্রবাহিত। এতটুকু জানলেই চলবে। এবার যমুনা নদীর একটা শাখা নদী সম্পর্কে আমাদের জানতে হবে। যমুনা নদীর একটা মাত্র শাখা নদী সম্পর্কে আমরা জানবো, সেইটার নাম হচ্ছে ধলেশ্বরী। দেখেন, যমুনা নদীর শাখা নদী যতগুলো আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ধলেশ্বরী, ঠিক আছে? এইটা ছিল আমাদের যমুনা নদী। এবার যমুনা নদী থেকে যে নদীর শাখা নদী হয়েছে তার মধ্যে আমরা একটা নদীকে পড়বো, সেটার নাম হচ্ছে ধলেশ্বরী। মনে করেন এইটা ধলেশ্বরী। এখন ধলেশ্বরী কেন গুরুত্বপূর্ণ? কারণ ধলেশ্বরী থেকে আরেকটা শাখা নদীর জন্ম হয়েছে। ধলেশ্বরী থেকে আরো একটা শাখা নদীর জন্ম হয়েছে যার নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই যে ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর অবস্থিত, এই জন্যই বুড়িগঙ্গা নদী পরীক্ষায় অনেক বেশি আসে। যে বুড়িগঙ্গা নদী কোন নদীর শাখা নদী? বুড়িগঙ্গা নদী ধলেশ্বরীর শাখা নদী। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী যমুনা নদীর শাখা নদী। যমুনা নদী কোন নদীর শাখা নদী? যমুনা নদী ব্রহ্মপুত্র নদীর শাখা নদী। বুঝতে পারছেন নদীগুলো কিভাবে কোত্থেকে প্রবাহিত হচ্ছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রশ্ন যখন আসলো যে ঢাকা শহরের নদী, এবার ঢাকা শহর ঠিক কয়টি নদী দিয়ে পরিবেষ্টিত সেটা জানা অত্যন্ত জরুরি। আমরা ওই জায়গাটা একবার দেখব যে ঢাকা শহর পরিবেষ্টনকারী নদী। দেখেন, ঢাকা শহরের সঙ্গে মোটামুটি 4টা নদীর সম্পর্ক আছে। আমরা একটু এখানে লিখব। নাম্বার 1 ধলেশ্বরী, নাম্বার 2 ধলেশ্বরীর মেয়ে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা। নাম্বার 3 ওই যে বলেছিলাম বংশী নদী, বংশী নদীর শাখা নদী ছিল তুরাগ নদী, তুরাগ। আর নাম্বার 4 হচ্ছে তুরাগ এবং শীতলক্ষা। তুরাগ এবং শীতলক্ষার মিলিত স্রোতে আরেকটা নদীর জন্ম হয়েছে ঢাকার পাশে, যেটার নাম হচ্ছে বালু নদী। বালু নদী। ওকে, সবগুলোই নদী, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু। এই 4টা নদী মোটামুটি ঢাকা শহরকে পরিবেষ্টন করে আছে। একটু ম্যাপটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ঢাকা শহর। ঢাকা শহরের এই পাশটা, এই যেটা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে তুরাগ নদী, আর ধলেশ্বরী নদীটা এই পাশে আছে, এই দিক দিয়ে। এটা আমার ম্যাপের মধ্যে আপাতত নেই। আরেকটা হচ্ছে বালু নদী, এই নদীটা দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে বালু নদী। আর এইটার নাম হচ্ছে শীতলক্ষা, এইটার নাম হচ্ছে শীতলক্ষা। শীতলক্ষা বুড়িগঙ্গার শীতলক্ষা হচ্ছে ব্রহ্মপুত্রের একটা শাখা নদী। তাহলে আশা করি এই জায়গা বুঝতে পেরেছেন যে ঢাকা শহর মোটামুটি 4টি নদী দ্বারা পরিবেষ্টিত। এখান থেকে প্রশ্ন হয় নিচে কোন নদীটি ঢাকা শহরের পাশে নয় বা ঢাকা শহরকে পরিবেষ্টন করে নেই, এভাবে থাকবে। আর অপশনের মধ্যে এর বাইরে আরেকটা নদী থাকবে। তাহলে এই 4টা নদী মনে রাখবেন, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু। এই 4টা নদী ঢাকা শহরকে পরিবেষ্টন করে আছে। আমরা আরেকটা নদীতে যাব, কর্ণফুলী। একটু খেয়াল করেন, আমরা কিন্তু নদীর শাখা নদী এবং উপনদীর এই জায়গাটা
স্যার নদী আর নদের মধ্যে পার্থক্য কি, সাব্বির হোসেন জিজ্ঞেস করেছেন। আমি গত ক্লাসে বলেছিলাম, আমি আবারও এই ক্লাসের শেষের অংশে বলবো, একটু পরেই বলবো, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। তার আগে আমরা কর্ণফুলী নদীর শাখা নদী পড়বো। দেখেন, আমরা পদ্মা নদীর শাখা নদী উপনদী দেখলাম, আমরা ব্রহ্মপুত্রের দেখলাম, যমুনার দেখলাম। মেঘনার শাখা নদী উপনদী পড়ার দরকার নেই। মেঘনার কিছু কিছু সময় আসে, মনু নদী নামে একটা নদী আছে যেটা মেঘনার উপনদী। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেঘনার কোনো শাখা নদী নেই। কেন নেই? আমি গতদিন দেখেছিলাম যে বরাক নদী আসলো, দুই ভাগে বিভক্ত হয়ে গিয়ে সুরমা এবং কুশিয়ারা নদীর জন্ম হলো, দুজন মিলে কালনী নদী তৈরি করলো, এদিক থেকে ব্রহ্মপুত্র আসলো এবং সবাই মিলে মেঘনা নদী তৈরি করলো, আর এই দিক থেকে পদ্মা এসে মেঘনার সঙ্গে মিলিত হয়েছিল চাঁদপুরে। দেখেন, মেঘনা নদীর শাখা নদী নেই কেন? তেমন কোনো শাখা নদী নেই, কারণ মেঘনা নদী বিশাল একটা জায়গা নিয়ে, এই সকল নদীর পানি বুকে ধারণ করে বিশাল একটা জায়গা নিয়ে নিজে সরাসরি নিচের দিকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। যেহেতু সরাসরি নিচের দিকে নদীটি যাচ্ছে, তাই এর পাড় ভেঙে নতুন তেমন আর কোনো উল্লেখযোগ্য বা বৃহৎ কোনো নদীর জন্ম হয়নি। কিন্তু এর কিছু উপনদী আছে, যার মধ্যে মনু নদী মাঝে মাঝে আসে। তো এটা খুব বেশি সিরিয়াস বিষয় না। আমাদের জানতে হবে যেটা কর্ণফুলী নদী আমাদের দক্ষিণবঙ্গে চট্টগ্রাম এর অঞ্চলে কর্ণফুলী নদী অবস্থিত। আমরা জানি যে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ প্রকল্প এটা কর্ণফুলীতে অবস্থিত, তাই না? তো এই কর্ণফুলী নদীর উৎপত্তি আমি গতদিন বলেছিলাম আসামের মিজোরামের লুসাই পাহাড় থেকে। মিজোরামের লুসাই পাহাড় থেকে একটা নদীর জন্ম হয়েছে, যার নাম আমরা বলে থাকি কর্ণফুলী। কর্ণফুলী নদীর নামকরণ নিয়ে নানা কাহিনী আছে, সেগুলো আমাদের দরকার নেই, জাস্ট এটা জানলাম, এটা হচ্ছে কর্ণফুলী নদী। ওকে, এবার কর্ণফুলীর শুধু একটা শাখা নদী সম্পর্কে আমাদের যা জানতে হবে, জাস্ট একটা শাখা নদী। কি সেটা? এই কর্ণফুলী নদীর এইখানে একটা ছোট্ট শাখা নদীর জন্ম হয়েছে। এইটার নাম হচ্ছে, এই শাখা নদীটার নাম হচ্ছে হালদা নদী। হালদা নদী। ওকে, হালদা নদী। এই হালদা নদী কেন পড়তে হয়? হালদা নদী ভালো করে খেয়াল করেন, কর্ণফুলী নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নদী, যে নদীতে হচ্ছে আসামের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর গুরুত্বর কারণ হচ্ছে এতে আমাদের জলবিদ্যুৎ প্রকল্প আছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর এই কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। এবার কর্ণফুলী নদীর শুধু একটাই শাখা নদী আমাদের জানতে হবে, জানা দরকার, সেটার নাম হচ্ছে হালদা নদী। এই হালদা নদী কেন গুরুত্বপূর্ণ? হালদা নদী প্রাকৃতিকভাবে পোনা জাতীয় মাছের কি বলে যে মানে মাছের রেণু পোনা উৎপাদিত হয় বা উৎপাদন করে এই হালদা নদীতে প্রাকৃতিকভাবে। মানে নদী তো প্রাকৃতিক, এখানে কেউ মাছ চাষ করে না, তাই না? তো হালদা নদী এমন একটা নদী যেখানে সমুদ্রের বিভিন্ন অংশ থেকে মাছগুলো এই নদীতে প্রবেশ করে ডিম পাড়ে এবং ডিম ফুটে প্রাকৃতিকভাবে বাচ্চা হয়। এখানে কেউ চাষ করে না বা এখানে কোনো হ্যাচারি নেই। ওকে, এইটা হালদা নদীর স্পেশালিটি এবং এইটা শুধু বাংলাদেশের না, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক পোনা উৎপাদন কেন্দ্র। মানে ন্যাচারালি এত বেশি পোনা এশিয়ার আর কোথাও উৎপন্ন হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বাংলাদেশে যে নদী, দু একটা নদী আছে যেগুলোর উৎপত্তি বাংলাদেশেই এবং বাংলাদেশেই শেষ হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হালদা নদী। হালদা নদীর জন্ম বাংলাদেশের মধ্যেই এবং এর শেষও বাংলাদেশের মধ্যেই, এটা মিয়ানমারে বা ভারতে প্রবেশ করেনি। এই হচ্ছে আমাদের নদ নদীর শাখা নদী বা উপনদী। আমরা তাহলে কি কি নদীর শাখা নদী পড়বো? পদ্মা নদীর পড়বো, শাখা নদী উপনদী পড়বো পদ্মা নদীর, আমরা পড়বো যমুনা নদীর, ব্রহ্মপুত্র নদীর, কর্ণফুলী নদীর। এছাড়া আর যে দু একটা আছে এগুলো জাস্ট একটু একবার দেখে রাখবো, এর বাইরে আশা করি আসবে না। এবার আমাকে একজন প্রশ্ন করেছেন সাব্বির যে স্যার নদ এবং নদীর মধ্যে পার্থক্য কি? আমি গত ক্লাসে বলেছিলাম, ওই ক্লাসটা একটু প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখে আসবেন, তারপরে সংক্ষিপ্তভাবে বলছি। দেখেন, নদ আর নদী এর মধ্যে গঠনগত কোনো পার্থক্য নেই। সাধারণভাবে বিভিন্ন জায়গায় ভুল একটা তথ্য থাকে যে
নদী কি সেটা তো আমরা জানি, উঁচু কোনো পর্বত বা পার্বত্য অঞ্চল বা পাহাড় থেকে বা প্রস্রবণ থেকে পানি যখন বেয়ে নিচের দিকে নেমে খাতের সৃষ্টি করে, গর্তের সৃষ্টি করে, মানে গর্ত করে পানি প্রবাহিত হচ্ছে এবং সেইটা গিয়ে বড় একটা জলধারা হতে পারে, সেটা হ্রদ মানে লেক অথবা সমুদ্র, এতে পড়ছে তার পানি গিয়ে, এটা নদী। এখন নদের সংজ্ঞা এরকম ভুল আছে বহু জায়গায়, বহু প্রমিনেন্ট জায়গায় আছে যে নদী থেকে আর কোনো শাখা প্রশাখার জন্ম হয় না সেটা নদ। এটা টোটালি ভুল একটা তথ্য, এটার সঙ্গে নদ নদীর গঠনের কোনো সম্পর্ক নেই। তাহলে দেখেন ব্রহ্মপুত্রকে নদ বলা হচ্ছে, তাহলে ব্রহ্মপুত্রের কোনো শাখা থাকার কথা ছিল না, কিন্তু আমরা একটু আগেই পড়লাম যমুনা, শীতলক্ষা এগুলো ব্রহ্মপুত্রের শাখা নদী। তাহলে এই সংজ্ঞাটা সঠিক নয়। মূলত নদ এবং নদীর গঠনগত, শাখা প্রশাখাগত কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে ব্যাকরণগত। বাংলা ব্যাকরণে পুরুষবাচক শেষ শব্দের শেষে অকারান্ত হয়, যেমন আত্মজ বলেছিলাম, আত্মজ, নদ এর শেষে অ আছে, আর স্ত্রীবাচক শব্দের শেষে ই বা আ এই প্রত্যয় থাকে, যেমন নদী, হ্যাঁ, আত্মজা, আ, ই এগুলো থাকে। এই হচ্ছে ব্যাকরণগত পার্থক্য। বাংলা ব্যাকরণে নদ একটা পুরুষবাচক শব্দ আর নদী হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ, এছাড়া নদ এবং নদীর মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকে এ পর্যন্তই। নদ এবং নদী সম্পর্কে যা পড়ালাম ভালো করে দুইটা ভিডিও দেখে আয়ত্ত করবেন। এই ক্লাসের বাইরে খুব বেশি আসার কিছু নাই নদ এবং নদী থেকে, সুতরাং ভালো করে আয়ত্ত করবেন। দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আরেকটা গুড নিউজ আবার বলি, গুড নিউজটা সেটা হচ্ছে যারা অপেক্ষা করে আছেন যে ইংলিশ মজা জবে, আমাদের জবের পেইড ব্যাচ কবে চালু হবে, খুব শীঘ্রই, অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সেটা ইনশাল্লাহ চালু হবে এবং এখানে আপনি বাংলাদেশের 16 থেকে শুরু করে 11তম গ্রেড এমনকি বিসিএস এর প্রস্তুতিও কাভার করে ফেলতে পারবেন আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে। এবং এই কোর্সটা সফলভাবে সম্পন্ন করলে ইনশাল্লাহ আপনি একটা কাঙ্ক্ষিত চাকরির পরীক্ষায় টিকার যোগ্যতা, চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন বলেই আমাদের বিশ্বাস। তাহলে ততক্ষণ পর্যন্ত বিদায় নিই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।